হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো তোমরা? আজ আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান বিষয়ের লেনদেনের ডেবিট ক্রেডিট সম্পর্কে আবার আলোচনা করব। কয়েকটি লেনদেন তোমরা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই তোমরা পারবে। এক নম্বর যে লেনদেনটা, নাম্বার 1, ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন, পথের মধ্যে 500 টাকা হারিয়ে গেল। ব্যাংক থেকে যখন অফিস উত্তোলন করে তখন অফিসের নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়। অপরপক্ষে ব্যাংক থেকে উত্তোলন করলে অফিসের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে টাকার পরিমাণ কমে, তখন ব্যাংক হিসাবটুকু ক্রেডিট হয়ে যায়। কারণ ব্যাংক এবং নগদ দুটোই চলতি সম্পত্তি। যখন একটি কমে এর পাশাপাশি আরেকটা বাড়ে ব্যাংক থেকে উত্তোলন করলে। তাহলে ব্যাংক থেকে যখন উত্তোলন করবে নগদ টাকা বাড়বে, অপোজিট পাশে ব্যাংকের টাকা কমবে। অফিসের প্রয়োজনে উত্তোলন করার পর পথে যদি হারিয়ে যায়, যত টাকা হারিয়ে গেল ওই টাকাটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সেটা ক্ষতি। সেটা যেই পরিমাণ টাকা কমবে ওই পরিমাণ টাকা নগদ টাকার থেকে হ্রাস পেয়ে যাবে। এই জন্য আমরা লিখব নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। যত টাকা উত্তোলন করেছে তার থেকে যে পরিমাণ টাকা পথের মধ্যে হারিয়ে যায় বা চিন্তায় হয়ে যায়, ওই পরিমাণ টাকা ব্যাংক থেকে তোলার পরে যখন ক্ষতি হয়ে যাবে তখন নগদ টাকার পরিমাণ সেখানে কমে যাবে। এই জন্য বিবিধ ক্ষতি হিসাব আমরা লিখব ডেবিট। ডেবিট। আর ব্যাংক থেকে কিন্তু যে টাকা উত্তোলন করেছে টোটাল টাকাই কিন্তু ব্যাংক থেকে কমে গেছে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কমেছে। ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে হিসাব সমীকরণে যে কাজটুকু হয়েছে, নগদান হিসাব ডেবিট এর পরিমাণ বৃদ্ধি পাবে, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এর পরিমাণ হ্রাস পাবে। ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক থেকে ক্রেডিট হয়ে যাবে টোটাল টাকাটা, টোটাল টাকাটা ব্যাংক থেকে হ্রাস পেয়ে যাবে। যত টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে এর মধ্যে নগদে যত টাকা এসেছে ওই পরিমাণ টাকার জন্য প্লাস হবে এর সাথে। আর ওই পাশে যেহেতু বিবিধ ক্ষতি হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের, সেটা মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে যত টাকা কমেছে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। আমরা এখানে লিখব নগদের বরাবর লিখব আমরা সম্পদ বৃদ্ধি, আমরা বিবিধ ক্ষতির বরাবর লিখব মালিকানা সত্ত্ব হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস। আর ব্যাংক হিসাবের বরাবর লিখব সম্পদ হ্রাস। একদিক দিয়ে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপোজিট পাশে সম্পদ হ্রাস পেয়েছে। কিন্তু সম্পদ কিন্তু হ্রাস পেয়েছে যত টাকা উত্তোলন করেছে তত টাকা, কিন্তু টোটাল টাকাটা কিন্তু কারবারের মধ্যে আসে নাই। যে পরিমাণ টাকা কারবারের মধ্যে আসছে ওই পরিমাণ টাকার জন্য নগদান হিসাব হবে ডেবিট। কিন্তু যেই টাকা পথের মধ্যে হারিয়ে গেছে ওই টাকাটা মালিকের মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে, কারণ এটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি। আর সেই মালিকানা সত্ত্ব যখন হ্রাস পায় তখন সেটা ডেবিট হয়। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। আমরা আরো কয়েকটি লেনদেন নিয়ে আলোচনা করব, ধৈর্য সহকারে শুনো এবং খাতায় লিপিবদ্ধ করো। 2 নম্বর যে লেনদেনটি, সেই লেনদেনটি হলো জনাব করিম ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ এনে ব্যবসা শুরু করেন। 50,000 টাকা ব্যাংক থেকে ঋণ এনে ব্যবসা শুরু করেন। ব্যাংক থেকে যখন ঋণ আনা হবে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ তখন বৃদ্ধি পাবে, অর্থাৎ এর পরিমাণ বাড়বে। অপোজিট পাশে টাকাটা এনেছে কোথা থেকে? ব্যাংক থেকে। কি এনেছে?
ঋণ এনেছে, ঋণ আনাতে দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ এই টাকাটার উপরে তৃতীয় পক্ষের অধিকার দাঁড়িয়েছে, অর্থাৎ ব্যাংকের অধিকার দাঁড়িয়েছে। এই জন্য এল এর পরিমাণও বাড়বে। এল মানে লাইবিলিটিস, দায়ের পরিমাণ বাড়বে। একদিকে নগদ টাকার পরিমাণ বাড়বে, অপোজিট পাশে দায়ের পরিমাণ বাড়বে। নগদ টাকার পরিমাণ যখন বাড়বে, অর্থাৎ তার সম্পত্তির পরিমাণ বাড়বে। এই জন্য এখানে আমরা লিখব নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। অন দি আদার হ্যান্ড, যেহেতু লাইবিলিটিস বেড়েছে, আমরা এখানে লিখব ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট আমরা এখানে লিখব। কারণ কি উপস্থাপন করব? কারণ এখানে উপস্থাপন করব নগদ হিসাব, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাসেট। আমরা এখানে লিখব সম্পদ বৃদ্ধি। আর যেহেতু ব্যাংক ঋণ হয়েছে ক্রেডিট, দায় বৃদ্ধি পেয়েছে, আমরা এখানে লিখব দায় বৃদ্ধি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরো দু একটি লেনদেন নিয়ে আলোচনা করব। 3 নম্বর যে লেনদেনটি আছে, সেই লেনদেনটি হলো অনাদায়ী দেনা। লেখা হলো 2000 টাকা। আমরা সবাই জানি অনাদায়ী দেনা একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি। ধারে মাল বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়। এই দেনাদারের যে টাকা কোনোদিন আদায় করা যাবে না বলে কল্পনা করা হয়, তখন সেটাকে অনাদায়ী দেনা হিসাবে লেখা হয়। অনাদায়ী দেনা যখন সৃষ্টি হয়, তখন মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। মালিকানা সত্ত্বের পরিমাণ যখন হ্রাস পায়, তখন মালিকানা সত্ত্বের পরিমাণ যে মাধ্যমে হ্রাস পেয়েছে ওই হিসাবটা হবে ডেবিট। আর অনাদায়ী দেনা সৃষ্টি হলে দেনাদারের পরিমাণ হ্রাস পায়। দেনাদার হলো কারেন্ট অ্যাসেট, যখন হ্রাস পাবে তখন দেনাদার হিসাবটা হবে কি? ক্রেডিট। তাহলে আমরা কি ট্রিটমেন্ট লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি অনাদায়ী দেনা হিসাব ডেবিট, অনাদায়ী দেনা হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ক্রেডিট। অনাদায়ী দেনার বরাবর আমরা লিখব মালিকানা সত্ত্ব হ্রাস। মালিকানা সত্ত্ব হ্রাস। অপর পক্ষে দেনাদার হিসাব হলো একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি যখন ক্রেডিট হয়েছে, অবশ্যই হ্রাস পেয়েছে। আমরা এখানে লিখব সম্পদ হ্রাস। সম্পদ হ্রাস। এক দিক দিয়ে ইকুইটির পরিমাণ হ্রাস পাবে, অপর পক্ষে অ্যাসেটের পরিমাণ হ্রাস পাবে। সম্পদ থেকে মাইনাস হবে, ইকুইটি থেকে মাইনাস হবে হিসাব সমীকরণের মধ্যে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। চার নম্বর যে লেনদেনটা, সেই লেনদেনটা হলো ছেলের স্কুলের বেতন পরিশোধ 500 টাকা। ছেলের স্কুলের বেতনটা যদি ব্যবসা থেকে পরিশোধ করা হয়, সেটা হবে মালিকের ব্যক্তিগত খরচ, প্রতিষ্ঠানের কোনো খরচ না, সেটা হলো মালিকের খরচ। মালিকের খরচ যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করা হয়, তখন সেটাকে উত্তোলন হিসাবে কাউন্টিং করা হবে। উত্তোলন যখন করা হয়, তখন ইকুইটির পরিমাণ কি হয়? হ্রাস পায়। যেহেতু কারবার থেকে মালিকের টাকাটা নির্বাহ করা হচ্ছে, কারবারের নগদ টাকার পরিমাণ হ্রাস পাচ্ছে। নগদ টাকা হলো চলতি সম্পত্তি, হ্রাস পেলে নগদান হিসাব হবে ক্রেডিট। তাহলে এখানে কি পাইতেছি? মালিকের ব্যক্তিগত খরচের জন্য সেটা হবে উত্তোলন, আর উত্তোলন প্রশ্ন আসলেই ইকুইটির পরিমাণ হ্রাস পায়, আর ইকুইটির পরিমাণ যখন হ্রাস পাবে তখন ওই হিসাবটা চলে যাবে ডেবিট হয়ে। তাহলে আমরা লিখবো এখানে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট। আর উত্তোলন করাতে কারবারের নগদ টাকার পরিমাণ হ্রাস পাচ্ছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। আমরা উত্তোলনের বরাবর কি লিখবো? উত্তোলনের বরাবর লিখবো মালিকানা সত্ত্ব হ্রাস, দ্যাট ইজ ইকুইটি ডেক্রিজ করতেছে। মালিকানা সত্ত্ব হ্রাস। আর নগদান হিসাব ক্রেডিট মানে
অ্যাসেট ডিক্রিজ করছে, আমরা এখানে লিখব সম্পদ হ্রাস। এক পাশে মালিকানা সত্ত্ব হ্রাস, অপোজিট পাশে সম্পদ হ্রাস। হিসাব সমীকরণের দুটি পক্ষের মধ্যে এফেক্ট আনবে প্রত্যেকটা লেনদেন। এমনও লেনদেন হতে পারে সম্পদের পরিমাণ বাড়তে পারে, সম্পদের পরিমাণ হ্রাস পেতে পারে, লাইবিলিটিসের পরিমাণ বাড়তে পারে, আবার লাইবিলিটিসের পরিমাণ কমতে পারে, আবার অনেক সময় ইকুইটির পরিমাণ বাড়বে, লাইবিলিটিসের পরিমাণ হ্রাস পাবে। অর্থাৎ দুনো দিক দিয়ে হিসাবের পাল্লার মতন সবসময় বাটকিরা যদি কমে মাল কমবে, মাল যদি বাড়ে বাটকিরার পরিমাণ বাড়বে। অর্থাৎ ওজনে সবসময় সমান থাকতে হবে, সেটাই সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারতেছ। ভবিষ্যতে আরও কিছু লেনদেন নিয়ে আরও দু একটি ক্লাস দেব, তোমরা ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবে, অবশ্যই পারবে। হিসাব বিজ্ঞান একটা খুব সহজ সাবজেক্ট, এটা খুব সুন্দর এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে, ক্লাসগুলো ভালো লাগবে। সবাই ভালো থেকো, আজ আর নয়।